আর ভালো লাগছে না প্রতিদিন এইভাবে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলতে। ঋণ নেওয়ার সময় সকলে একেবারে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু দেওয়ার সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। সব সময় কি এগুলি আর ভালো লাগে? আমার নাম মতিন। এই ভোর সন্ধ্যাবেলা যেতে হচ্ছে পাওনাদারদের কাছ থেকে টাকা তুলতে। কি আর করব, সময় মতো টাকা তুলতে না পারলে আবার আমার বেতন কাটা পড়বে। এমনিতে যে বেতন পাই তাতেই মাসের শেষে টানাটানি পড়ে যায়, আর টাকা কেটে নিলে কি যে একটা দুরবস্থা হবে কে জানে। তাই নিরুপায় হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা তুলতে হচ্ছে। আর এই মুকেশ বাবু, কি আর বলবো, একেবারে ঘাড়তার একটা লোক। ঋণ নেওয়ার পূর্বে উনি এমন করে যেন টাকা না পেলে মরেই যাবে, আর যেই টাকা পেয়ে যান ওনার রূপ মুহূর্তেই বদলে যায়। তবে বারবার বলি ঠিক মতো দিতে পারবেন তো? উনি প্রত্যেকবার টাকা তোলার সময় বলেন যে ঠিক মতো পরিশোধ করতে পারবো, কিন্তু টাকা নেওয়ার সময় হয়ে গেলে তার খোঁজ আর পাওয়া যায় না। বারবার এই একই কাহিনী করে। কেন যে ঋণ দেয় এই লোকটাকে, এখন পেরেশানিটা আমাকে পোহাতে হচ্ছে। যাকগে, এবার যা করেছি করেছি, এরপর এই ভুল আর দ্বিতীয়বার করব না। এই যে মুকেশবাবুর বাড়িটাও পেয়ে গেছি, যাই দেখি উনি আছেন কিনা। মুকেশবাবু, বাড়ি আছেন? কেউ কি বাড়ি আছেন? আমি প্রায় পরপর ডেকেই গেলাম, কিন্তু প্রত্যুত্তরে কোনো সাড়াই পেলাম না। তবে আমিও হার মানার পাত্র নই, আজ টাকাগুলো নিয়েই যাব। মুকেশবাবু, বাড়ি আছেন আপনি? এইবারেও কোনো সাড়া নেই। তবে বাড়ির বাহিরে দরজাটা তালা দেওয়াও নেই, তার মানে নিশ্চিত বাড়িতে কেউ না কেউ আছে, কিন্তু কথা বলছে না। আজব মানুষ তো বাবু, সাড়া দিচ্ছেন না কেন? ঘুমিয়ে পড়েছ নাকি? ঘর থেকে বের হওয়ার সময় দিবে তো নাকি? একে একে ধারে কি ডেকে গেলেই হয়? হ্যাঁ, কি কি হয়েছে শুনি? কি হয়েছে মানে? আজ 5 তারিখ হয়ে যাচ্ছে মাসের, কোনো খেয়াল আছে আপনার? গতকাল টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছেন? ও, আপনি? আমি ভেবেছি হয়তো গ্রামের কোনো ছেলে চোকরা। আসুন, ভেতরে আসুন। এইভাবে বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ভালো লাগছে না। না না, আজ আর ভিতরে যাব না। আমার পাওনার টাকাগুলো আমাকে দিলে আমি উপকৃত হব। আমি জানি আজ চলতি মাসের 5 তারিখ, কিন্তু হাতে একটা পয়সাও নেই। কি দেব? আমি ঠিক পরের মাসে দিয়ে দেবো। হ্যাঁ, আর আসতে হবে না। এইভাবে আর কতদিন আপনি আমায় ঘোরাবেন? হ্যাঁ বলেন তো মুকেশবাবু, আপনি টাকা না দিলে তো আমার বেতন কাটা পড়ে। বোঝার চেষ্টা করুন একটু। বুঝতে পেরেছি, কিন্তু হাত পা যে একদম বাঁধা। এই কটা টাকাই তো মাত্র আছে, সেটিও ছেলের স্কুলের বেতন দিতে হবে। আর রোজগারও তেমন একটা নেই। দয়া করে এই মাসটা একটু সময় দিন, আমি পরের মাসে ঠিক পরিশোধ করে দেব। না না, এইভাবে চলে না। আজই আপনাকে দিতে হবে। আপনি সময় মতো টাকা দিতে না পারলে আপনার ঋণ নেওয়ার আগে সব ভাবা উচিত ছিল যে আপনি পারবেন না। দয়া করে আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি ঠিক পরের মাসে দিয়ে দেব। মাত্র কটা টাকা, এটাও যদি দেই স্ত্রী সন্তানকে না খেয়ে মরতে হবে। এত সব আমি জানি না মুকেশবাবু, পাওনা টাকা আপনাকে দিতেই হবে। আর আমার তো টাকা না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। আমারও সংসার আছে, আপনি টাকা না দিলে যে আমার টাকা কেটে নেবে? আমার সংসারও তো বউ বাচ্চা আছে নাকি? আমারও তো চলতে হয় নাকি? সবই বুঝতে পেরেছি, তবে কি কি আর করার, শেষ সম্বলটুকু তাহলে নিয়ে যান। যাক, এখন একটু স্বস্তি পেলাম। এত কিছুর পর যে রাজি হয়েছে এটাই অনেক। এই নিন টাকা। ধন্যবাদ আপনাকে, এত দূর আসা সার্থক হলো। তাহলে আমি আসি মুকেশবাবু। ঠিক আছে। আজ বেশ পেরেশানি হয়ে গেল।
তবে টাকাটা যে হাতে পেয়েছি এটাই অনেক। এই লোকটির রোজগার কাহিনী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে পড়েছি। যতবার ঋণ নেয় ঠিক ততবারই একই কাহিনী শুরু করে। তবে এবারই শেষ, আর কোনো রকম ঋণ আমি তাকে দিতে পারবো না। আর এইদিকে আমারও বেশ রাত হয়ে গেল, বাড়ি ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে। আর এইদিকে বেশ শীত পড়েছে। আজ আবার এর মধ্যে বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হয়ে চারপাশ থই থই করছে। কখন জানি পা পিছলে পড়ে যাব তার কোনো হদিশ নেই। আর হালকা হালকা শীতে পুরো শরীর হিম ঠান্ডা হয়ে গেছে। শীতে যেন থরথর করে কাঁপছি। পরনেও কোনো মোটা কাপড় নেই যে একটু রেহাই পাবো। চারদিকটাও কালো কুয়াশায় যেন ঢেকে পড়েছে। রাতে তো আর কুয়াশা দেখা যায় না, তাই কালো অন্ধকারে কুয়াশার আভা ছড়িয়ে পড়েছে। আশেপাশে একটি আলোরও দেখা নেই। সব কিছু শান্ত, নীরব, ছিমছাম করছে। কোনো মানুষের হাঁটার শব্দ যেন পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ এই রাতে একা হাঁটতেও কেমন জানি লাগছে। তবে এই অনুভূতি কিসের তা প্রকাশ করা যাবে না। হয়তো কিছুটা আতঙ্ক আর কিছুটা ভয়ের। তবে কেন ভয়ের, এই উত্তর আমার কাছে নেই। তবে এইসবের ভিতরে হুট করে মাথায় আসলো, খেয়াঘাটে কি এখনো কোনো নৌকা আছে? আজকের পরিবেশ দেখে তা তো মনে হচ্ছে না। আর কোনো মাঝি থাকবে বলেও তো মনে হচ্ছে না। তবে মাঝি না থাকলে কোথায় যাব আমি? বেশ চিন্তায় পড়ে গেলাম। চিন্তিত নির্বেকার ভঙ্গিতে হেঁটে চলেছি গন্তব্যে। তবে আজ বাড়ি ফিরতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। বেশ বিপাকে পড়লাম তো। এই নদী পার হবো কি করে? সাঁতার কেটে পার হওয়া তো একেবারেই অসম্ভব। ওইদিকে ছেলেটা অসুস্থ, গিন্নি একা। তবে কি আমার দুঃসম্পর্কের কাকার বাড়িতে গিয়ে উঠবো? কিন্তু এই রাতে কাউকে বিরক্ত করাটাও তো ঠিক হবে না। ছেলেটাও অসুস্থ। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে কোনো নৌকা আসে কিনা। লোকটার জন্য বেশ বিপদ হলো আমার। তবে একটু হয়রানি হলেও যে চাকরিটা রক্ষে পেয়েছে এটাই ভেবে স্বস্তি। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল দূরে একটি নৌকা আসছে। কুয়াশার কারণে তাই স্পষ্ট নয়, তবে বেশ বুঝতে পারছি ওটা একটা নৌকা। যাক, এইবার উপরওয়ালা তাহলে মুখ তুলে তাকিয়েছেন। প্রায় খানিকক্ষণের মধ্যেই নৌকাটা কিনারায় পৌঁছে গেল। নৌকায় রাখা ছোট হারিকেনটাও টিমটিম করে জ্বলছিল। আমি মাঝিকে বললাম, ও মাঝি, আমাকে একটু নদীটা পার করিয়ে দাও না, বেশ উপকার হতো। একথা শুনে মাঝি কোনো উত্তর দিল না। আমিও আর কিছু না বলে উঠে পড়লাম। নৌকাতে উঠতেই মাঝি আর দেরি না করে নৌকাটা ছেড়ে দিল। ফাঁকা নিস্তব্ধ নদীর মাঝ বরাবর নৌকাটি ভেসে যাচ্ছে। কুয়াশাতে বেশ ঢেকে রয়েছে চারপাশ। ঠিক তখনই হঠাৎ করে হারিকেনের টিমটিম আলোয় আমার চোখ পড়ল নৌকার ছাউনির নিচে। চোখ পড়তেই যেন আটকে উঠলাম। এত রাতে এইটা কার লাশ? এই লাশটির সাথে কেউ নেই বা কেন? আমি কৌতূহলবশত মাঝিকে জিজ্ঞাসা করলাম, লাশটি কার? কিন্তু মাঝি কোনো উত্তর দিল না। মনে হলো তার কানে কোনো শব্দই পৌঁছায়নি। কিন্তু আমি নাছোড় বান্দা, আবারও বললাম, মাঝি, নৌকাতে কার লাশ? আপনার পরিচিত কেউ? তবু কোনো উত্তর পেলাম না। নৌকাটি এতক্ষণ প্রায় মাঝ বরাবর চলে এসেছে। নদীর মাঝখানে আসতেই চারপাশটা আরও বেশি থমথমে হয়ে গেল। হঠাৎ এক দমকা হাওয়াতে প্রবল বেগে নৌকাটি পার করে যেতেই লাশটির মুখের কাপড়টা সরে গেল। লাশটির মুখের দিকে তাকাতেই আমার বুকটা চিরিত করে উঠল। লাশটি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। পুরো চোখ মুখ রক্তে মাখা, একেবারে যেন থেতলিয়ে গেছে। এমন লাশ আমি জীবনে কখনো দেখিনি। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। বুকের ধকধকানিটাও বাড়ছে। নদীর একেবারে মাছ বরাবর এসে আমি পৌঁছেছি। কোনো দিকে যেতে পারছি না। হ্যাঁ, আমার গলাটাও ভারী হয়ে আসছিল। কোনো রকম মাঝিকে বললাম, লোকটা কি অ্যাক্সিডেন্ট করেছে? আজব লোক তো বটে,
কোনো উত্তর দিচ্ছে না, বোবা নাকি? আমি আর কিছু বললাম না। এদিকে আমার প্রাণ বেরিয়ে যাবে এমন অবস্থা, স্থির হয়ে বসে থাকতেও পারছি না। এরই মধ্যে পাড়ে পৌঁছে গিয়েছি। আমি তড়িঘড়ি করে নামতেই ঠিক এমন সময় মাঝি বলল, চুপচাপ বসে পড়, কোথাও যেতে পারবি না তুই। মানে? কেন চিনতে পারছিস না? কে আপনি? কেন তোর মনে নেই? খোকন মিয়া নামে একজন মাঝবয়স্ক লোককে যা নয় তাই বলে অপমান করেছিলি শুধুমাত্র কটা টাকার জন্যে। আমি ঠিক সেদিন থেকে এমন দিনের অপেক্ষায় রয়েছি। আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আজ তুই মরবি ঠিক আমার মতনই। মানে তুমি মৃত? তবে নৌকা চালাচ্ছ কি করে? হ্যাঁ, আমি মৃত, আর তোকেও মৃত বানাবো। তোর অবমানায় আমি রাগের বশে আত্মহত্যা করে বসি, তারই প্রতিশোধ আমি আজ নেব। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি সাধারণ একজন কর্মচারী। আমার কাজই পাওনাদারদের কাছ থেকে টাকাটা তোলা। দয়া করে ছেড়ে দাও। না, আজ তোর রেহাই নেই। না, দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বাঁচাও, কেউ বাঁচাও। কে? স্যার, এত রাতে আপনি এখানে কি করছেন? আপনি এখানে? হ্যাঁ, নদীর পথ ধরেই আমার বাড়ি ফিরতে হয়। তবে এত রাতে আপনি এখানে কার সাথে কথা বলছেন? রণজয়বাবুর কথায় আমি মাথা ঘুরে তাকাতেই দেখি কেউ আশেপাশে কেউ নেই, সেই মাঝি নেই। বেশ হকচকিয়ে গেলাম। তবে এতক্ষণ যা ঘটল তা কি নিছকই কল্পনা? তবে এ কি করে সম্ভব? কি হলো, কথা বলছেন না যে? তবে বেশ চিন্তিত দেখাচ্ছে আপনাকে। কোনো সমস্যা? না, মানে আমি একটু আপনাদের বাড়ি নিয়ে যাবেন আমাকে? অবশ্যই, আসুন না স্যার। এখন বলুন তো কি হয়েছে? কিছু লুকাবেন না আমার কাছে। আপনার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আমি আর লুকাতে পারলাম না, সব কথা রণজয়বাবুকে খুলে বললাম। আমার কথাগুলো শুনে আর চোখ দুটো কপালে উঠে গেল। তিনি আমার মতো বেশ হকচকিয়ে উঠলেন। তারপর আমাকে বললেন, এক কাজ করুন, আজ আপনি আমার বাড়িতেই থেকে যান। নিজের বাড়ি আর ফিরতে হবে না, এখানেই থেকে যান। তবে এরপর আর কোনো রাতে খেয়া ঘাটে আসবেন না।